তো বন্ধুরা, আজ এমন একটি ঘরোয়া খাবারকে নিয়ে আমি চলে এসেছি যা আমাদের গ্রীষ্মকালীন সমস্ত গাছের জন্য একটি আশীর্বাদ বলতে পারো। এই তপ্ত গ্রীষ্মে গাছের মধ্যে কোনো ধরনের রাসায়নিক সারকে প্রয়োগ না করে এই সময় যদি এই ঠান্ডা ও ঘরোয়া খাবারটিকে আমরা গাছের মধ্যে প্রয়োগ করতে পারি, তাহলে এই প্রচণ্ড গরমের মধ্যেও আমাদের গাছগুলিকে আমরা সুস্থ সবল ও সতেজ রাখতে পারবো। তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা গাছ থেকে এই সময় প্রচুর পরিমাণে ফুল পেতে পারবো। তো বন্ধুরা, আমাদের জবা, বেলি ও গোলাপ গাছ গরমের বেস্ট ফ্লাওয়ারিং প্লান্ট হলেও এই গাছগুলি থেকে আমরা এই সময় সঠিকভাবে ফুল পাচ্ছি না। বর্তমান সময়ে গাছের মধ্যে প্রচুর পরিমাণে সমস্যা লক্ষ্য করা যাচ্ছে। এই সময় আমাদের জবা গাছের পাতা যেমন হলুদ হয়ে ঝরে পড়ছে, তেমন গাছ থেকে অধিকাংশ কুড়ি কিন্তু ড্রপ হয়ে যাচ্ছে, গাছগুলি দুর্বল হয়ে পড়ছে। তার সঙ্গে সঙ্গে আমাদের বেলি গাছের কুড়িও কিন্তু গাছ থেকে ঝরে পড়তে লক্ষ্য করা যাচ্ছে। গাছের মধ্যে ফুল এলেও সেই ফুলগুলি বেশিক্ষণ গাছের মধ্যে কিন্তু সতেজ অবস্থায় থাকছে না, খুব অল্প সময়ের মধ্যেই ফুলগুলি পুড়ে যেতে আরম্ভ করছে। এর সাথে সাথে আমাদের ছাদ বাগানে থাকা গোলাপ গাছগুলিরও অবস্থা এই সময় খুবই খারাপ হয়ে যাচ্ছে। গাছের পাতা হলুদ হয়ে গিয়ে আমাদের গোলাপ গাছগুলি কিন্তু ন্যাড়া হয়ে পড়ছে। তার সঙ্গে সঙ্গে গোলাপ গাছের পাতা পুড়ে গিয়ে গোলাপ গাছগুলি মরণাপন্ন অবস্থা। যেসব কুড়ি আসছে সেই কুড়িগুলি প্রচন্ড দাবদাহের ফলে কিন্তু ঝলসে যেতে আরম্ভ করছে। তো তোমরা আমাকে অনেকে বলেছো নানান রকম পরিচর্যা করেও এই সমস্যাগুলির সমাধান তোমরা কিছুতেই করতে পারছো না, ক্রমশ গাছগুলি নষ্ট হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এই প্রচন্ড গরমে আমাদের ছাদ বাগানে থাকা প্রত্যেকটা পার্মানেন্ট গাছকে এই সময় যদি আমরা সুস্থ সবল ও সতেজ রাখতে চাই, গাছ থেকে যদি এই সময় প্রচুর পরিমাণে ফুল পেতে চাই, তাহলে এই সময় আমাদের যে খাবারটিকে ব্যবহার করতে হবে বন্ধুরা, সেটা হচ্ছে এটা। এই খাবারটি যেমন আমরা বাড়ির মধ্যে অতি সহজে বন্ধুরা তৈরি করতে পারবো, তেমন এই খাবারটি তৈরি করতে আমাদের 1 টাকাও খরচ হবে না। এই খাবারটিকে আমরা যদি এই প্রচন্ড গরমে প্রত্যেকটা গাছের মধ্যে আমরা প্রয়োগ করতে পারি, মাত্র 7 দিনের ভেতর আমরা আমাদের গাছের মধ্যে নানান রকম সমস্যাকে দূর করতে পারবো। তো কি এই খাবার, কিভাবে আমরা এই খাবারটিকে বাড়ির মধ্যে তৈরি করব, আজ এই সব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব বন্ধুরা এই ভিডিওতে। তাই সকলকে বলবো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এবং অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দাও। যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তো বন্ধুরা, এই প্রচন্ড গরমে আমাদের ছাদ বাগানে থাকা জবা, বেলি ও গোলাপ গাছগুলিকে সুস্থ রাখতে হলে, গাছ থেকে ক্রমাগত ফুলকে পেতে হলে এই সময় আমাদের গাছগুলির মধ্যে খুব বুঝে বুঝে খাবারকে ব্যবহার করতে হবে। এই সময় কোনো ধরনের রাসায়নিক এবং তীব্র খাবারকে গাছের মাটিতে প্রয়োগ করা চলবে না, এক্ষেত্রে আমাদের গাছগুলি মারা পর্যন্ত যেতে পারে। তাই আমাদের এই সময় যেটা করতে হবে, আমাদের প্রত্যেকটা গাছের মধ্যে এই সময় ঠান্ডা এবং তরল খাবারকে ব্যবহার করতে হবে, যাতে গাছগুলি এই সময় ঠান্ডা থাকতে পারে এবং গাছ থেকে যাতে আমরা এই সময় প্রচুর পরিমাণে ফুল পেতে পারি। এক্ষেত্রে এই ঠান্ডা এবং তরল সারটিকে আমরা বাড়ির মধ্যে তৈরি করে গাছের মধ্যে কিন্তু অনায়াসে ব্যবহার করতে পারি। তো বন্ধুরা, এই সারটির মধ্যে আছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, ফসফরাস ও পটাশিয়াম, যা আমাদের এই সময় প্রত্যেকটা গাছকে সঠিকভাবে বৃদ্ধি বিকাশ করতে এবং গাছের মধ্যে ফুল আনতে প্রচুর পরিমাণে সাহায্য করবে। এর সাথে আছে বন্ধুরা এই সারটির মধ্যে হিউমিক অ্যাসিড, যা আমাদের এই সময় গাছকে ঠান্ডা রাখতে সাহায্য করবে, গাছের মধ্যে সালোক সংশ্লেষ প্রক্রিয়াকে বাড়িয়ে তুলবে, গাছের মাটিকে উর্বর করে তুলবে, গাছগুলোকে সুস্থ রাখতে সাহায্য করবে। সারটিকে যদি আমরা এই সময় সঠিকভাবে গাছের মধ্যে প্রয়োগ করতে পারি, মাত্র 7 দিনের ভেতর আমাদের গাছের মধ্যে সব সমস্যাকে আমরা কিন্তু দূর করতে পারবো। এর সাথে সাথে আমাদের গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে পারবো। কিন্তু তার আগে আমাদের জানতে হবে বন্ধুরা, এই সারটিকে আমরা কিভাবে বাড়ির মধ্যে তৈরি করব, বা এই সারটি তৈরি করতে আমাদের কোন কোন উপকরণ লাগবে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই 2 লিটার তরল ঠান্ডা সারটাকে তৈরি করে নিয়েছি। এই ঠান্ডা সারটাকে তৈরি করতে আমাদের যেটা লাগবে বন্ধুরা, সেটা হচ্ছে বন্ধুরা এটা। তোমরা দেখতে পাচ্ছ এই জিনিসটা হলো ঘুঁটে। আমরা যারা গ্রামে থাকি সহজে কিন্তু এই জিনিসটাকে আমরা সংগ্রহ করতে পারবো, কিন্তু তোমরা যারা শহরে থাকো তারা কিন্তু এই জিনিসটা সহজে নাও পেতে পারো। সেক্ষেত্রে তোমরা যেটা ব্যবহার করবে সেটা হচ্ছে 1 বছরের পাতা পচা সার, গোবর সার কিংবা ভার্মি কম্পোস্ট। এই 3টে জিনিসের মধ্যে যে কোনো একটা জিনিস তোমরা ব্যবহার করলেই কিন্তু এই সারটা সুন্দরভাবে তোমরা তৈরি করতে পারবে। তো বন্ধুরা, এই ঘুঁটের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু নাইট্রোজেন আছে, তার সঙ্গে সঙ্গে এই ঘুঁটের মধ্যে আছে প্রচুর পরিমাণে হিউমিক অ্যাসিড। যারা আমরা জৈব প্রক্রিয়াতে গাছের মধ্যে হিউমিক অ্যাসিড ব্যবহার করতে চাই, তারা কিন্তু সহজেই এই ঘুঁটে দ্বারা এই তরলটা তৈরি করে গাছের মধ্যে প্রয়োগ করলেই গাছের মধ্যে হিউমিক অ্যাসিডের যোগানটা আমরা কিন্তু দিতে পারবো। তো বন্ধুরা, এবার কিভাবে এই ঘুঁটে দিয়ে এই তরল সারটাকে তৈরি করব। তো বন্ধুরা, এইখানে আমি কিন্তু 2 লিটার জল নিয়েছি। 2 লিটার জলের মধ্যে আমি কিন্তু 2টো ঘুঁটে ছোট ছোট টুকরো করে কিন্তু ডুবিয়ে রেখেছিলাম 24 ঘন্টা। তোমরা এক্ষেত্রে কিন্তু ভার্মি কম্পোস্ট দিলে 1 লিটার জলের জন্য তোমরা 100 গ্রাম ইউজ করবে, 2 লিটার জলের জন্য তোমরা 200 গ্রাম ইউজ করবে। গোবর সার এবং পাতা পচা সারের ক্ষেত্রেও তোমরা একই মাত্রায় কিন্তু এই দুটো জিনিসকে ব্যবহার
ব্যবহার করতে পারো। এবং তার সঙ্গে সঙ্গে এই সারটিকে তৈরি করতে গেলে আমাদের কিন্তু বন্ধুরা 24 ঘন্টা আমাদের রেখে দিতে হবে। 24 ঘন্টা পরেই এই সারটি গাছে প্রয়োগ করার জন্য উপযোগী হয়ে উঠবে এবং গাছের মধ্যে এই জিনিসটাকে আমরা কিন্তু ব্যবহার করতে পারবো। কিন্তু বন্ধুরা এই জিনিসটা আমরা ডাইরেক্ট কিন্তু গাছের মধ্যে কখনোই ব্যবহার করতে পারবো না, কারণ বন্ধুরা এই তপ্ত গ্রীষ্মে এই জিনিসটাকে যদি ডাইরেক্ট আমরা গাছের মধ্যে প্রয়োগ করে দিই সেক্ষেত্রেও কিন্তু গাছের মারাত্মক ক্ষতি হতে পারে। তো সেক্ষেত্রে যেটা আমাদের করতে হবে, এই জিনিসটাকে কিন্তু আমাদের আরেকটু পাতলা করতে হবে। তার জন্য আমরা এই 2 লিটার জলের জন্য আমরা আরও কিন্তু 5 লিটার জল অ্যাড করব, তবেই কিন্তু এই সারটা গাছের মধ্যে আমরা প্রয়োগ করতে পারবো। তো চলো জলের মধ্যে আমরা এই জিনিসটা কিভাবে অ্যাড করছি সেটা আমরা আগে প্রথম দেখে নিই। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে কিন্তু একটা বালতি নিয়ে নিয়েছি। এই বালতিটা হচ্ছে বন্ধুরা 5 লিটারের একটা বালতি। এই বালতির মধ্যে 5 লিটার কিন্তু আমি জল নিয়ে নিয়েছি। তার সঙ্গে দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা ছাঁকনিকে ব্যবহার করেছি, কারণ বন্ধুরা এই সারটিকে আমাদের গাছের মধ্যে প্রয়োগ করতে গেলে ডাইরেক্ট কিন্তু আমরা ঘুঁটে সমেত সারটিকে ব্যবহার করতে পারবো না। সেক্ষেত্রে আমাদের কিন্তু সারটিকে ছাঁকতে হবে, ছেঁকে শুধুমাত্র এই তরল সারটিকে আমরা কিন্তু গাছের মধ্যে প্রয়োগ করতে পারবো। তো চলো কতটা পরিমাণে আমরা এই সারটিকে গাছের মধ্যে প্রয়োগ করব সেটা আগে দেখি। কিন্তু তার আগে এই সারটিকে আমরা কিন্তু এই জলটির মধ্যে ছেঁকে নিই। সুন্দর করে দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা কিন্তু এই জলটার মধ্যে এই সারটা ছেঁকে নেবো। দেখো দেখো এই 2 লিটার জল কিন্তু আমি এই পুরোপুরি 5 লিটার জলের মধ্যে আমি কিন্তু অ্যাড করে দিলাম। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি এই ঠান্ডা তরল সারটিকে তৈরি করে ফেলেছি এবং গাছে প্রয়োগ করার জন্য কিন্তু আমি প্রস্তুত হয়ে গেছি। কিন্তু বন্ধুরা এই সারটি গাছে প্রয়োগ করার ক্ষেত্রে আমাদের 6টা বিষয় কিন্তু মাথায় রাখতে হবে। তো চলো কোন কোন 6টা বিষয় সেগুলো জানা যাক এবং কতটা পরিমাণে কোন গাছের মধ্যে প্রয়োগ করছি সেগুলোও দেখে নেওয়া যাক। তো বন্ধুরা প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু আমার একটা বেলফুল গাছের কাছে চলে এসেছি। এই বেলফুল গাছটা বন্ধুরা তোমাদের আগেও আমি দেখিয়েছি। দেখো নতুন নতুন ডালপালা এবং পাতা বৃদ্ধি হচ্ছে এবং এই ছোট্ট বেলফুল গাছটাকে আমি একটা 8 ইঞ্চি টবের মধ্যে প্রতিস্থাপন করে রেখেছি। এই 8 ইঞ্চি টবের জন্য বন্ধুরা এই দ্রবণটা আমাদের প্রয়োগ করতে হবে 250 ml। কিন্তু বন্ধুরা এই দ্রবণটা প্রয়োগ করার ক্ষেত্রে প্রথম যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই দ্রবণটা আমাদের কখনোই গাছের মাটিতে প্রয়োগ করা যাবে না। এই দ্রবণটা যখনই আমরা প্রয়োগ করব তখনই কিন্তু এই দ্রবণটা জল মিশিয়ে আমরা প্রয়োগ করব। যদি গাছের মাটিতে প্রয়োগ করি সেক্ষেত্রেও কিন্তু গাছের মারাত্মক ক্ষতি হতে পারে, গাছের পাতা পুড়ে যেতে পারে, গাছ কিন্তু ধীরে ধীরে নষ্ট হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আমি প্রত্যেককে বলবো এই দ্রবণটা তোমরা যখনই প্রয়োগ করবে তখনই কিন্তু জল মিশিয়ে পাতলা করে এই সময় তোমরা প্রয়োগ করবে। তার সঙ্গে সঙ্গে বন্ধুরা এই দ্রবণটা কিন্তু আমাদের মাটিতেই প্রয়োগ করতে হবে। গাছের পাতার মধ্যে বা কাণ্ডের মধ্যে আমরা কিন্তু এই দ্রবণটাকে কখনোই স্প্রে করতে পারবো না। এই দুটো জিনিসকে মাথায় রেখেই তোমাদের কিন্তু গাছের মধ্যে এই দ্রবণটি ব্যবহার করতে হবে। এরপর দেখো বন্ধুরা এই দ্রবণটাকে নিয়ে কিন্তু আমি আমার জবা গাছের কাছে চলে এসেছি। এই জবা গাছটাও কিন্তু বন্ধুরা আমার নতুন প্রতিস্থাপন করা জবা গাছ। এই জবা গাছটাকেও কিন্তু আমি একটা 8 ইঞ্চি টবের মধ্যে প্রতিস্থাপন করে রেখেছি। এই 8 ইঞ্চি টবের জন্য কিন্তু আমরা এই 250 ml দ্রবণকে ব্যবহার করব। এক্ষেত্রে বন্ধুরা আরেকটা যে বিষয় আমাদের মাথায় রাখতে হবে, এই দ্রবণটি কিন্তু আমাদের রোদ্দুর ওঠার সময় বা রোদ্দুর থাকাকালীন কিন্তু আমাদের ব্যবহার করা কখনোই যাবে না। রোদ্দুর যখন চলে যাবে কিংবা বিকাল বেলায় আমরা কিন্তু এই দ্রবণটা গাছের মাটিতে প্রয়োগ করতে পারবো। এবং তার সঙ্গে সঙ্গে আমাদের এই দ্রবণটা কিন্তু 10 দিন অন্তর অন্তর গাছের মাটির মধ্যে প্রয়োগ করতে হবে, তবেই কিন্তু সুন্দর বেনিফিট আমরা লক্ষ্য করতে পারবো এবং প্রত্যেকটা গাছ থেকে আমরা এই সময় তপ্ত গ্রীষ্ম প্রচুর পরিমাণে ফুল পেতে পারবো। তো বন্ধুরা এরপর দেখো আমি কিন্তু আমার একটা গোলাপ গাছের কাছে চলে এসেছি। এই গোলাপ গাছটা কিন্তু ধীরে ধীরে পাতা ঝরিয়ে দিয়ে ন্যাড়া হয়ে যাচ্ছে এবং গোলাপ গাছের মধ্যে কুঁড়ি এবং ফুল আসা প্রায় বন্ধ হয়ে গেছে। গাছের মাটিটা দেখো বন্ধুরা আমি সবসময় ময়েশ্চারও রেখেছি। কিন্তু বন্ধুরা এই গাছটার এই সমস্যাটা হওয়ার কারণ প্রখর রোদ্দুর। এই সময় গাছের মাটি কিন্তু অতিরিক্ত পরিমাণে গরম হয়ে যাচ্ছে, সেই কারণে কিন্তু আমাদের গোলাপ গাছের পাতা এইরকম পুড়ে যেতে লক্ষ্য করা যাচ্ছে। গাছের পাতাগুলো এরকম হলুদ হয়ে গাছ থেকে ঝরে যাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে গাছগুলো কিন্তু পাতা ঝরিয়ে দিয়ে ন্যাড়া হয়ে যাচ্ছে। সেক্ষেত্রেও কিন্তু বন্ধুরা এই দ্রবণটা সুন্দরভাবে কিন্তু এই সময় কাজ করবে। এইটা দেখো বন্ধুরা একটা 6 ইঞ্চির টব। এই 6 ইঞ্চি টবের জন্য আমরা কিন্তু এই যে দ্রবণটা দেখতে পাচ্ছ 250 ml দ্রবণ, এর থেকে কিন্তু আমরা 150 ml দ্রবণকে ব্যবহার করব। কিন্তু বন্ধুরা এই দ্রবণটা ব্যবহার করার ক্ষেত্রে যে পরের বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই দ্রবণটা আমরা কখনোই কিন্তু স্টোর করে রাখতে পারবো না। স্টোর করে রাখলেই এই দ্রবণের কার্যকারিতা কিন্তু নষ্ট হয়ে যাবে। তার সঙ্গে সঙ্গে বন্ধুরা আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে, এই দ্রবণটা গাছে প্রয়োগ করার পর আমরা কিন্তু 7 দিন আর কোনো ধরনের খাবার গাছের মধ্যে কিন্তু প্রয়োগ করব না। এই দ্রবণটা প্রয়োগ করার পর কমসে কম আমরা 10 দিন পর যে কোনো ধরনের খাবার আমরা আবার গাছের মাটিতে কিন্তু প্রয়োগ করব। তো বন্ধুরা এইভাবে তোমাদের 6টা নিয়মকে মেনে এই দ্রবণটাকে ব্যবহার করতে হবে এবং তবেই কিন্তু আমরা এই দ্রবণটা থেকে সুন্দর বেনিফিট মাত্র 7 দিনের ভেতর আমরা লক্ষ্য করতে পারবো।
তো বন্ধুরা, এপ্রিল মাসের শুরু থেকে আমরা যদি এই সারটি বাড়ির মধ্যে তৈরি করে আমাদের ছাদ বাগানের সমস্ত গাছের মধ্যে যদি আমরা প্রয়োগ করতে পারি, তাহলে আমাদের জবা, বেল, গোলাপ থেকে শুরু করে সমস্ত ধরনের গাছকে আমরা এই প্রখর রোদ্দুরের মধ্যেও ঠান্ডা রাখতে পারবো। প্রত্যেকটা গাছ থেকে আমরা প্রচুর পরিমাণে ফুল ফলও পেতে পারবো এবং প্রত্যেকটা গাছের সমস্ত ধরনের পুষ্টিমূলকেও আমরা কিন্তু এই সময় সঠিকভাবে যোগান দিতে পারবো জৈব পদ্ধতির মাধ্যমে। এই সারটি বন্ধুরা শুধুমাত্র গ্রীষ্মকাল নয়, আমরা সারা বছর কিন্তু গাছের মধ্যে প্রয়োগ করতে পারি। এই সারটি প্রয়োগ করলে আমাদের ছাদ বাগানে আর কোনো রাসায়নিক সারের প্রয়োজন হবে না। এই সারটি আমাদের প্রত্যেকটা গাছের প্রত্যেকটা পুষ্টিমূল্য যোগান দেওয়ার সাথে সাথে আমাদের অনুখাদ্য এবং হিউমিক অ্যাসিডেরও যোগান দেবে। তো এই সারটির মধ্যে বন্ধুরা এমন কিছু উপকারী এনজাইম আছে, যে এনজাইমগুলো আমাদের মাটির মধ্যে উপকারী ব্যাকটেরিয়াকে সৃষ্টি করবে। তার ফলে আমাদের গাছ দ্রুত হারে বৃদ্ধি বিকাশ যেমন করবে, আমাদের প্রত্যেকটা গাছ কিন্তু আমাদের প্রচুর পরিমাণে ছাদ বাগানে ফুলও দেবে। তো বন্ধুরা, আজকে এই ছোট্ট ভিডিওটা এখানেই আমি শেষ করছি। আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। যারা নতুন বন্ধু, চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা, দেখা হচ্ছে আমার একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো, নমস্কার।